এবার লোকালের ভেতর পুলিশের প্রাধানিকে দেখ কেমন লাগে। ভেঙে ফেলবো এই লকআপ, আমি ভেঙে ফেলবো। আমি কোনো পাপ করিনি, অন্যায় করিনি, তাহলে আমাকে অন্যায়ভাবে লকআপে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো কেন? আমি সবসময় মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েছি। তাহলে জনতার আদালতে এক জায়গাতে প্রশ্ন করতে চাই, আপনারা সবাই মিলে আমার মুক্তির দাবি জানান। আমি এসেছি নবাব, আজ তোমার গুন্ডা বিশ্বাস জ্ঞান করে দেবো। আমি গুন্ডা নই স্যার, আপনি আমাকে অন্যায়ভাবে লকআপে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন। তাহলে এত অভিযোগ কেন তোমার নামে? সব অভিযোগ মিথ্যে স্যার। তুমি এলাকায় হিরো সাজতে চাইছ, হিরোগিরি তোমার আমি গুছিয়ে দেবো। এখানে তোকে কেউ বাঁচাতে পারবে না। বল বল কোন নামে চাবি? গুন্ডা নই স্যার, আমি লেখাপড়া জানা শিক্ষিত ছেলে। আপনি আমাকে অন্যায়ভাবে লকআপে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন। এত মার খেয়ে তো শিক্ষা হলো না। যে শিক্ষা আপনি আমাকে মেরে দিতে চাইছেন, সেই শিক্ষা আপনি আপনার পুলিশ ডিপার্টমেন্টের সহকর্মীদের দিন। আপনার লোকাল থানার অন্যান্য অফিসারদের বলুন, তারা যেন নিয়মিতভাবে প্রতাপ চৌধুরী আর খোড়া পঞ্চার হাত থেকে ঘুষ নেওয়াটা বন্ধ করে। পুলিশ প্রশাসন থাকতে কেন স্কুল বিল্ডিং এর টাকা তছরূপ করা হলো? কেন আপনার বোনকে বাঁচাতে আমাকে গুন্ডা শাস্তি হয়েছিল? কি বলছো নবাব? আমার বোনকে বাঁচাতে তুমি গুন্ডা বানা? ওই খোড়া পঞ্চার প্রতাপ চৌধুরীর হাত থেকে আপনার বোনকে আমি বাঁচিয়েছি। কিন্তু আমি জানতে চাই, কেন আমার বোন তোমার সঙ্গে দেখা করে? কেন সে তোমার বাড়িতে গিয়েছিল? কেন সেখানে সে অসুস্থ হলো? আমি জানি না স্যার, দয়া করে আপনি আপনার বোনকে গিয়ে জিজ্ঞেস করুন। আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি আমার বোনকে জাদু করে ফেলেছো। ওর থেকে টাকা দিয়ে তুমি গরিবের দেবতা সাজতে চাইছো। মাহমুদের ট্রেনের অ্যাক্সিডেন্টে ওর অনেক টাকা নষ্ট হয়েছে তোমার তলায় পড়ে। বলো এই কথাগুলো কি মিথ্যা? না, সত্যি কথা স্যার। সত্যি আপনার বোন আমায় অনেকগুলো টাকা দিয়েছিল নার্সিংহোমের বিল পেমেন্ট করার জন্য, কিন্তু বিশ্বাস করুন টাকাগুলো আমি নিতে চাইনি। আপনার বোন আমায় জোর করে দিয়েছে। তুমি লোভী, তোমার একটা কথা আমি বিশ্বাস করি না। তুমি টাকা পয়সার জন্য আমার বোনকে ব্যবহার করেছো। আপনার বোনকে আমার সঙ্গে দেখা করতে বারণ করে দেবেন স্যার। সে যেন কোনোদিন আমার সঙ্গে কথা না বলে। আপনার কাছে একটা অনুরোধ করবো, দয়া করে আমাকে ছেড়ে দিন স্যার। আগামীকাল আমার ছোট বোন বুলটির পাকা দেখা। বুলটির বিয়ে নিয়ে আমার পিসিমা খুব দুশ্চিন্তায় আছে। আমি বাড়ি না ফিরলে আমার ছোট বোনটা খুব কান্নাকাটি করবে স্যার। আরে ডক্টর মুখার্জির ফোন, জানি না রিপোর্টে কি হলো। হ্যাঁ ডক্টর বলুন, আমার বোন কেমন আছে? কি রিপোর্টে কি পেয়েছেন? ঠিক আছে, আমি নিজে আসছি আপনার সঙ্গে দেখা করতে। আমি আসছি ডক্টর, আমি আসছি। সবাই তোমাকে খারাপ বললেও আমি তোমাকে খারাপ বলবো না। আমার জন্য তোমার মন খারাপ করছে না। তুমি একবার এসে আমাকে দেখে যাও বাবা। মৌ, তুমি কেমন আছো আমি জানি না মৌ, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। জামিনে ছাড়া পাওয়ার পরে সবার আগে আমি তোমার সঙ্গে গিয়ে দেখা করবো। মৌ, জানো মৌ, তোমার দাদা লকআপে আমাকে প্রচন্ড মেরেছে, কিন্তু তা সত্ত্বেও তোমার প্রতি আমার বিন্দু মাত্র কোনো রাগ নেই। আমি তো জানি তুমি আমার কতটা ভালোবাসো, সেই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। সবাই তোমাকে গুন্ডা মস্তান বললেও আমি জানি তুমি কি। আমি বুঝি তুমি কতটা মহান, কতটা উদার। এই নার্সিংহোম থেকে ছাড়া পেলে আমি সবার আগে তোমার সাথে দেখা করবো না। কি করে আমার সঙ্গে দেখা করবেন না? তোমার দাদা যে তোমার আমার দুজনের সম্পর্কটা মেনে নিতে রাজি নয়, তোমার দাদাকে এড়িয়ে তুমি কি করে আমার সঙ্গে দেখা করবে? পৃথিবীর কোন শক্তিই পারবে না আমাকে আটকাতে। লেলা মাছনু, রোমিও জুলিয়েট, রানী চণ্ডী দাসের মতো
অমর কাহিনী। আমি জানি কোনো কাহিনী তুমি বিশ্বাস করবে না, সেই বিশ্বাস তোমার প্রতি আমার আছে। আচ্ছা মা, আমি যেমন তোমার কথা ভাবছি, তুমিও নিশ্চয়ই আমার কথা ভাবছো। কেন জানি না, আমি তোমার কথা ছাড়া কিছু ভাবতেই পারি না। সবসময় মনে হয় তুমি আমার কাছে কাছে আছো, অথচ আমি তোমার থেকে কত কত দূরে আছি। সাগরের তীর হয়ে রইব, আমি সাগরের তীর হয়ে রইব। নিয়তির ঢেউ এসে করবে আঘাত, নিয়তির ঢেউ এসে করবে আঘাত। আমি শুধু মুখ বুঝে সইব, ও আমি সাগরের তীর হয়ে রইব, আমি সাগরের তীর হয়ে রইব। যা কিছু চাওয়ার ছিল তাই যদি পাওয়া যেত, আকাশের বুকে থাকতো কি কোনো কান্না? সাগরের ঢেউ কি নিজেকে সামলাতে না পেরে তীরের বুকে ভেঙে ভেঙে পড়তো? কি ছিল চাওয়ার, কি ছিল পাওয়া, মেলাবো না কোনদিন হিসাব জোটার। কি ছিল চাওয়ার, কি ছিল পাওয়া, মেলাবো না কোনদিন হিসাব জোটার। সফল না হবু স্বপ্নের সাগর, দুটি চোখে চিরদিন বলব। নিয়তির ঢেউ এসে করবে আঘাত, নিয়তির ঢেউ এসে করবে আঘাত। আমি শুধু বুঝে সইব, ও আমি সাগরের তীর হয়ে রইব, আমি সাগরের তীর হয়ে রইব। আমি খুব ভালো আছি না। আমার আইডিয়া রং হতে পারে না, আমাকে একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, যার শরীরে ভেতরে প্রবলেম রয়েছে সে সময় মতো চিকিৎসা করেনি কেন? টাকা পয়সাতে কোনো অভাব নেই, রোগ পুষে রাখার কারণটা কি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি আমাকে ছেড়ে দিন প্লিজ। দেখি আপনি বেড ছেড়ে ওপর উঠলেন কেন? আপনাকে রেস্টের প্রয়োজন, প্লিজ প্লিজ আপনি বেরিয়ে যান। ডাক্তারবাবু, আপনাকে অনুরোধ, আপনি আমাকে জোর করবেন না। কি হয়েছে ডাক্তার, কি হয়েছে? একটি মৌ, দাদা, তুমি আমাকে বাড়ি নিয়ে চলো দাদা। আমি যে নার্সিং হোমে আর থাকতে পারছি না দাদা, প্লিজ দাদা। তুই অমন করছিস কেন? ছেলে মানুষ করলে হবে? তুই এখন অসুস্থ, ডক্টরের মতামত ছাড়া আমি তোকে বাড়ি নিয়ে যেতে পারি না বোন। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি ডক্টরের সাথে কথা বলে আমার ছুটির ব্যবস্থা করো। ঠিক আছে, তুই এখন বেডে যা। এবার বলুন ডক্টর, আপনি কেন আমাকে নার্সিং হোমে ডাকলেন? আমার বোনের রিপোর্ট আপনি কি পেয়েছেন যেটা ফোনেতে ক্লিয়ার করে বললেন না? বলুন ডক্টর, আমার বোনের কি হয়েছে? দেখুন, বলতে আমার খুব খারাপ লাগছে, তো বলতে তো আমাকে হবে। আপনার বোনের দুটো কিডনি প্রবলেম হয়েছে। কি বলছেন ডক্টর? আমার বোনের কিডনি চাই, তা নাহলে আপনার বোনকে বাঁচানো অসম্ভব। ও মাই গড, এখন এখন আমি কি করি? কি করবো? আমার এখন কি করা উচিত তুমি আমাকে বলে দাও দাদা। আমার এখন লকআপে, তোকে যেতে হবে আমাদের বাড়ি। ওর বোন বুলটির পাকা দেখা হয়, বিয়েটা তোকে ভেঙে দিতে হবে। কিন্তু কিভাবে দাদা? যেমন করে আমি তোকে শিখিয়ে দেবো। সব প্রথমে তুই ওদের বাড়িতে যাবি, তারপর সবার চোখের সামনে চোখ দিয়ে ঝর করে জল বের করবি, তারপর সবাই তোকে জিজ্ঞাসা করবে কি হয়েছে, কি হয়েছে তোমার। তখন আমি এমন কান্না কাঁদবো যে আমার মুখ থেকে কোনো কথাই বেরোবে না। কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে যাবি।
জ্ঞান থাকবে না, সবাই আমাকে নিয়ে টেনশন করবে, আমার চোখে মুখে জল ছেটাবে, তারপর আস্তে আস্তে আমার জ্ঞানটা ফিরে আসবে। কিন্তু তারপর আমি কি করব দাদা? কাছে আয়, কানে কানে বলি। কি বললি? বুঝলাম বুঝলাম, এক চালাক কিস্তিমা। নবাব আমাকে অনেকবার অপমান করেছে দাদা, সবার সামনে নবাব আমাকে চড় মেরেছিল, আর তার বদলা আমি এবার কড়াই কন্যায় বুঝে নেব। আর ওই প্রতাপ চৌধুরী, ওকে ছাড়লে চলবে না, ওকে ধরেই আমাদের গুছিয়ে নিতে হবে। ওই নারী লোভী প্রতাপশালী প্রতাপ চৌধুরীকে হাত করেই আমাদের উঠতে হবে সৌভাগ্যের স্বর্ণ শিখরে। আরে বাবা, প্রতাপ তো আমার হাতের মুঠোয়, আমার জন্য সে পাগল। তুই ওকে চিনিস না পারি? ও নিজে পাগল হয় না, সবাইকে পাগল করে দেয়। আমার চেয়ে ভালো ওকে কেউ চেনে না রে। ছোট্টবেলা থেকে আমরা একসঙ্গে এক স্কুলে পড়াশোনা করেছি, খেলাধুলা করেছি। গরিব সাধারণ ছেলে বলে ও আমাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতো, ভালো ভালো পোশাক পরে ঘুরে বেড়াতো। আর আমি ছেঁড়া পুরনো জামা প্যান্ট পরতাম বলে, গরিব ছোট লোক বলে আমাকে নিয়ে মজা করতো, মজা। লজ্জায় মাথা নিচু করে থাকতাম আমি। স্কুল জীবন থেকে প্রতাপ রাজনীতি করত, মারতাঙ্গা বোমাবাজি করে কলেজে সব ইলেকশনে জিতত, আর গরিব সাধারণ ছেলে বলে আমাকে জোর করে কাছে টেনে নিত। তখন আমাদের সংসারে প্রচুর অভাব ছিল বলে মাঝে মাঝে আমাকে অর্থ সাহায্য করত, বিনিময়ে আমাকে ওর সঙ্গ দিতে হতো। একবার ইলেকশনের আগে একটা পুরো বাড়িতে প্রতাপের কথা মতো বোম পাতে গিয়ে বোম ব্লাস্ট করে আমার একটা পা চিরদিনের মতো নষ্ট হয়ে যায়। ওই সোনার বাচ্চাটা ভালো করে আমার চিকিৎসাটা পর্যন্ত করায়নি। পড়াশোনাটা আমার সেখানেই শেষ হয়ে গেল। সংসারের অভাব মেটাতে 2 নম্বরী খাতায় নাম লেখালাম। তারপর থেকে প্রতাপ চৌধুরীর ডান হাত হয়ে চুরি, ডাকাতি, খুন সব করেছি, সব। তুমি এসব কি বলছো দাদা? কিন্তু এখন আর এসব মন থেকে মেনে নিতে পারি না। একটা একটা অন্যায় করেছি আর বিবেকের দংশনে চলেছি। বিবেকের দরজা আঘাত করে কে যেন বারবার আমাকে চিৎকার করে বলছে, পাঞ্চানন তুই একটা পাপী, তুই নোংরা, তুই সমাজ বিরোধী, তুই মানব জাতির লজ্জা। কিন্তু আমি জানি যখন একদিন এমন সময় আসবে যখন পুলিশ আমাকে অ্যারেস্ট করবে, জেল হাজত হবে। এই সমাজের চোখে আমি হয়ে যাব আসামি, সবাই আমাকে দেখে ঘৃণা করবে, ঘৃণা। তাহলে তুমি এইসব ছেড়ে বেরিয়ে এসো দাদা, তুমি তো জানো। সব জানলে লাইন ছেড়ে আমি বেরিয়ে যেতে পারি না রে, কারণ যদি আমি ওদের কথা খেলাপ করি, যদি আমি কালো পথের আলোর সন্ধান করি, তাহলে ওই প্রতাপ চৌধুরী আমাকে পৃথিবী থেকে ছড়িয়ে দেবে। হয়তো এক হাতে ছুরি আর এক হাতে পিস্তল নিয়ে আমি রাতের অন্ধকারে প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াই। ওই কালো পথে রোজগার করা টাকা তুলে নিয়ে সে কালো মানুষ প্রতাপ চৌধুরীর হাতে তুলে দিই। তার মানে তুমি যা করো মন থেকে করো না, নিজের ইচ্ছার বিরুদ্ধে কি করো। কিন্তু মনে রাখিস যে আমার জীবনের আলো নিভিয়ে দিয়ে আমাকে অন্ধকার রাস্তায় টেনে নামিয়েছে, তাকে আমি ছাড়বো না, বদলা আমি নেবই। কিন্তু তার জন্য তো আমাকে তুমি বলি দিচ্ছ দাদা। আমি একটা মেয়ে হয়ে কি করে আমার ইচ্ছার বিরুদ্ধে ওই নোংরা প্রতাপ চৌধুরীর সাথে মিশবো তুমি বলতে পারো? আমি তো চেয়েছিলাম আমার জীবনটাকে একটু সুন্দরভাবে বাঁচবো, আর 5টা মেয়ের মতো আমিও তো চেয়েছিলাম লেখাপড়া শিখবো, সমাজে প্রতিষ্ঠিত হব, আদর্শবতী বঙ্গ নারী হয়ে সংসার করবো। সেটা তোর ভাগ্যে নেই। কেন নেই দাদা, কেন নেই? আমি পারতাম না ভালো করে লেখাপড়া শিখতে, তুমি আমাকে তা শিখতে দাওনি। চেয়েছিলাম আদর্শবতী বঙ্গ নারী হতে, তুমি আমাকে তা হতে দাওনি। যখনই ঠাকুর ঘরে ঠাকুরের সামনে গিয়ে বসতাম, তখনই সেখান থেকে টেনে হিচড়ে নিয়ে এসে আমাকে মদের আসরে বসিয়ে দিতে তুমি। চেয়েছিলাম রবীন্দ্রসঙ্গীত শিখতে, কিন্তু আমাকে অসভ্য গান শিখতে বাধ্য করেছিলে তুমি। চেয়েছিলাম কত্থক শিখতে, কিন্তু আমাকে অশ্লীল নোংরা নাচ শিখতে বাধ্য করেছিলে তুমি। তুমি দাদা, তুমি তোমার জন্য আমার
জীবন নষ্ট হয়েছে, তোমার জন্য আমার স্বপ্ন ভঙ্গ হয়েছে, আমার এই জীবন ধ্বংস হবে শুধুমাত্র তোমার জন্য। চুপ করবি তুই? কেন কেন চুপ করবো দাদা, কেন চুপ করবো? দাদা হয়ে বোনের জীবন গড়ে তো দাওনি, উল্টে ভেঙে দিয়েছ। আমি যে আর এই ভাঙা জীবন বইতে পারছি না দাদা। ক্লান্ত পথিকের মতো আমিও যে আস্তে আস্তে থেমে যাচ্ছি। এবার অন্তত তুমি আমাকে মুক্তি দাও দাদা। আমি একটু আমার মতো করে বাঁচি দাদা, একটুখানি ভালোভাবে বাঁচি। না, সেটা কিছুতে সম্ভব নয়। দরজা আমার উপরে ওটা সিঁড়িটা বন্ধ হয়ে যাবে রে। তোকে থামিয়ে দিলে যে আমি থেমে যাবো রে। তারপরে দাদা হয় নিজের বোনকে সাজাবার পর সারেনি। ছি ছি দাদা, ছি। দাদা, তুমি আমাকে চড় মারলে? মারলাম। আমার কথার অবতল, এরপর তোকে এমন শাস্তি দেবো তুই কল্পনা করতে পারিস না। প্রতাপ আসার সময় হয়ে গেছে, তোকে মাতাল করার দায়িত্ব তোর। এনে বদল পুরোটা খাওয়াবি, মনে রাখবি। আমি আসছি। কি সুন্দর জীবন! দাদা তুলে দিয়ে গেল বোনের হাতে মদের বোতল, আর বলে গেল একটা অসভ্য নোংরা লোককে খুশি করতে। কিন্তু আমি আমার ইচ্ছের বিরুদ্ধে কি করে ওই নোংরা লোকটাকে খুশি করব? আর আমি যদি আমার দাদার কথা না শুনি না, তাহলে আমার দাদা যে আমার এই জীবনটাকে পুরো শেষ করে দেবে। আমার এই জীবনটাকে ছারখার করে দেবে, ভাসিয়ে দেব। আমি আমার এই জীবন আর রাখবো না। আমি আমার নয়ন জলে এই জীবন আমি ভাসিয়ে দেব। গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা বলে আমি এসেছি চলে। আমি তো জানতাম তুমি আসবে প্রতাপ চৌধুরী, আর তাই তো প্রতীক্ষায় প্রহর গুনছিলাম যে কখন তুমি এসে আমার হাত থেকে এই মদের বোতলটা তুলে নেবে। নারীর সাথে না সুরা না হলে ঠিক জমে না, বুঝলে? তুমি খাও, আমার খাইয়ে দাও। মিস্টার চৌধুরী, নেশার চোখে আমাকে দেখে ভালো লাগছে? ভালো লাগছে বলি, খুব ভালো লাগছে। যেন বলি আমি না তোমার কাছে খুব ভালো থাকছি। তাহলে আমাকে দিয়ে একটা ঘর বাঁধতে পারবে না? বলি এক কাছে বন্দি হয়ে আমি আর থাকতে পারছি না। তার মানে তুমি আমাকে ছেড়ে দিয়ে অন্য ফুলের কাছে যাবে
হ্যাঁ যাবো। সেদিন দুপুরে তুমি আমার সুখ দিতে পারছো না, সেদিন আবার আমি অন্য খাঁচায় গিয়ে বন্দি যাবো। আরে ভোগ করবার জন্য জন্মেছি, যতদিন বাঁচবো ভোগ করে যাবো। এই সমাজের মাথার মনি আমি। বাঁচবো তো সালা বাঁচার মতো বাঁচবো। এই দাদা না মিস্টার চৌধুরী, আরো বেশি করে মদ খাও। তুই যেমন ভাবে চলছিল আর তুই তেমনি ভাবে চলে, বুঝলে? তোমাকে আমি অনেক অনেক কিছু তো তোমার ভবিষ্যতে ভবিষ্যৎ আসলে প্রতাপ চৌধুরী, আমাদের মতো মেয়ে নাকি আবার ভবিষ্যৎ? আরে আমাদের মতো মেয়েরা তো আছে শুধুমাত্র তোমাদের মতো পুরুষদেরকে খুশি করার জন্য। এসো এসো প্রতাপ চৌধুরী, আমার এই ভরা যৌবনের নদীতে সাঁতার কাটো, আমার এই শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাও। শুধু এনজয়। ঝুমকা গিরা রে झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा झुमका गिरा हाय 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 गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा रे। बहुत अच्छा बोले, बहुत अच्छा। কিছুদিনের মধ্যে তোমাকে নিয়ে আমি দার্জিলিং বেড়াতে যাবো। আজ চলিয়া হ্যাঁ ভালো কথা। তোমার মোবাইলে ছবিগুলো আছে, সেই ছবিগুলো এনেছি। ওই বুলটি বাড়ি চলে গিয়ে বুলটি দিয়ে ভেঙে দিয়ে নবমের উদ্যত্ত জব যাও বলে যাও, তাড়াতাড়ি চলে যাও। যা মাল তো শেষ, কোথায় পাবো মা? এই খেলা শেষ, এবার যাবো অন্য খেলা খেলতে নবাবের বাড়ি, যেখানে আজকে হবে নবাবের বোন বুলটির বিয়ে পাকা দেখা। আমি আসছি নবাব, তোমার ওই ডানা দুটোকে ছাড়তে আমি আসছি। হাসছে শয়তানের দল, হাসছে এগিয়ে আসছে পৌরপালের দল। গাছের পাতা নয়, গাল খোলা সব খেয়ে নেবে, কিন্তু সেই বাঁচাবে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। তোমার ভাগ্নি বুঝির বিয়ে পাকা দেখা। বরপক্ষ যদি জানতে চাই নবাব কোথায়, তাহলে কি জবাব দেবো তাদের? আমি হলো না বিয়েটা বোধ হয় হলো না। ভেঙে পড়ো না দাদা, ভেঙে পড়ো না। ভগবান আমাদের সহায় আছে। পাত্রপক্ষ আমাকে ফোন করে জানিয়েছেন বাড়ির গার্জিয়ানরা যখন দেখে মেয়ে পছন্দ করেছে, ছেলেরা দেখার দরকার নেই। বাকি কথা বলতে কি বলছো? বিয়ের দিন ঠিক করেছে ওরা 15ই জ্যৈষ্ঠ। বিয়ে দিতে গেলে না আরো অনেক কথা থাকে। কোনো কথা থাকে না, উভয় পক্ষের মতামত ঠিক করেই বিয়ে হয়ে যাবে বললেই হবে। দেনা পাওনার ব্যাপারটা আছে না? তোরা চাইনি দাদা, ভদ্রলোকেরা কিছু চায় না, তাহলে আমাদের তো কিছু একটা করতে হবে। যেমন ভালো করবো সাথে কিছু দেবো। তাহলে বলতো মেয়েটাকে কোনের সাথে কত ভরি সোনার গয়না রাখবি? 10 ভরি। 10 ভরি সোনার দাম কত টাকা তুই জানিস? 6 লাখ টাকা। 6 লাখ। তার সঙ্গে মজুরি আছে 50,000। আর ধরে রাখ ওই খাট, বিছানা, আলমারি, লাক্সারি, তারপরে লোকজন খাওয়ানো, মাইক ইত্যাদি ইত্যাদি করে আরো তো 4-5 লাখ হবে। কত টাকা হলো দাদা? 12,50,000 টাকা। কি বলছিস তুই? দূরে দাঁড়িয়ে হিসেব করছিলাম, কিন্তু এত টাকা তোমরা? সত্যি তো, এত টাকা আমরা কোথায় পাবো দাদা? একটু আসতে পারি?
কিন্তু কি ব্যাপার, তুমি আমাদের বাড়িতে? বলছি বিয়ে তো দেবেন, কিন্তু বিয়ের পর বলতে সুখী হবে তো? কেন সুখী হবে না কেন? ছেলের কি চরিত্র খারাপ? না, আপনার মেয়ের চরিত্র ঠিক নেই। আর সত্যি না, যদি আমি প্রমাণ করে দিতে পারি। কি প্রমাণ করবে তুমি? আমার মোবাইলে ওদের দুজনের তোলা কিছু ছবি আছে। তোমার মোবাইলে বুলটির ছবি? কি বলছো? দেখাবো, দেখবেন? এই দেখুন আপনার গুণধর মেয়ের ছবি, দেখছেন? আপনি আপনার ভাগ্নের ছবিটা একটু ভালো করে দেখুন, দেখতে পাচ্ছেন? বলছি পলি যে ছবিগুলো দেখাচ্ছে তাকে সব সত্যি? হ্যাঁ সত্যি, সত্যি। আমি প্রধান চৌধুরীর কাছে গিয়েছিলাম। এত বড় চরিত্রহীনা তুই? চরিত্রহীনা আমি নই মা, আমাকে ভুল বোঝো না প্লিজ। নিজের চোখে দেখার পরও তোকে ভুল বুঝবো না তুই বলতে চাচ্ছিস? তোমরা কি দেখেছো? আমি প্রতাপবাবুর হাত ধরে ধরে আছি, তাই তো? কিন্তু কেন বলো তো? কোনো নোংরামি করতে নয় গো মামা। তোর কি বল? দাদাকে থানা থেকে জামিন করানোর জন্য আমি ওনার হাত দুটো ধরেছিলাম, আর এই ছবিগুলো সেই ছবি। আর ওই ছবি দেখে আমি বুলটির বিয়ে বন্ধ করে দেবো। নবাবের অধ্যক্ষের প্রতিশোধ নেব। তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, এত বড় সর্বনাশ তুমি করো না। না, তোমরা হাত জড়ো করবে না। দরকার পড়ে আমি নিজেই ওই বাড়ি থেকে সবটাই বলবো। তাতে যদি ওরা আমাকে বিশ্বাস করে তবেই আমি বিয়ে করবো, নচেত বিয়ে আমি বন্ধ করে দেবো। না 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 ভাই, আর কি করছিস? কি আর কি তুই কেন ফোন করছিস? শোন আমার কথা, শোন। হ্যালো, আমি বলতে বলছি। আর তুই কেন ফোন করছিস? শোন, যাও, শোন, আমরা বলবো। তুই কেন বলছিস? আমি শোন। বলুন ডক্টর মুখার্জি, আপনি কেন আমাকে আবার নার্সিংহোমে ডাকলেন? ভয় তাদের কারণ নিশ্চয়টা আছে। ডাকার কারণ তো একটাই ডক্টর, তা হলো কিডনি। আমি তো আমার বোনকে কিডনি দিতে চাই, কিন্তু সেটাও তো সম্ভব হচ্ছে না। কি করে সম্ভব হবে? আপনার আর আপনার বোনের ব্লাড গ্রুপ ম্যাচ করেনি, আর ব্লাড গ্রুপ ম্যাচ না করলে কিডনি চেঞ্জ করা সম্ভব নয়। তাহলে এখন উপায়, একটা কিছু সলিউশন তো করতেই হবে। আচ্ছা, আপনি তো আমায় বলেছেন আপনার বোনের জন্য একজন ব্যারিস্টার পাত্র ঠিক করে রেখেছেন, সে নাকি আপনাকে খুব সম্মান করে। এও বলেছেন মৌসুমীকে সে পছন্দ করে। তাকে ফোন করুন না, দেখুন না একটা রাস্তা বার করতে পারে। ঠিক বলেছেন, ভালো কথা মনে করে নিয়েছেন। জয়ন্ত আমাকে প্রায় বলে, দাদা আমি আপনার পাশে আছি, যে কোনো বিপদে বলবেন, আমি চাপিয়ে পড়বো। দাঁড়ান, জয়ন্তকে আপনার ফোন করি। হ্যালো হ্যালো জয়ন্ত, আমি মৌসুমীর দাদা ইন্দ্রজিৎ বলছি। দাঁড়ান, স্পিকার নিতে। হ্যাঁ দাদা বলুন, বলুন কি খবর? মৌসুমীর দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, ও খুব কষ্ট পাচ্ছে। সে কি, দুটো কিডনি ড্যামেজ? এখন আমি কি করি বলতো? তা আমিও বা কি করবো বলুন? তুমি যদি তোমার একটা কিডনি ওকে দাও, তাহলে আপনি কি পাগল হয়ে গেছেন? নিজের কিডনি দিয়ে নিজের সর্বনাশ করবো? কেন? তুমি যে বলেছিলে যে কোনো মূল্যে মৌসুমীকে বিয়ে করবে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন আর তা বলছি না। আর শুনুন, ফার্দার ফোন করে আমাকে একদম ডিস্টার্ব করবেন না, একদম ডিস্টার্ব করবেন না। যা দুটো কিডনি ড্যামেজ তাকে দিয়ে আমায় কি ছাগল ভেবেছেন? ফোনটা রাখুন তো, রাখুন, ফোনটা রাখুন। ডক্টর, বিশ্বাস যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, তাহলে এখন উপায়? উপায় যে কোনো মূল্যে একটা কিডনি চাই। আমি তোমার বিষয় সম্পত্তি বেচে প্রভিডেন্ট ফান্ডের সমস্ত টাকা তুলে দিতে চাই তার হাতে। যদি কেউ এই প্রস্তাবে রাজি হয়, আমি চেষ্টা করতে পারি। চেষ্টা করুন ডাক্তার, আপনি পারবেন ডাক্তার, আপনি পারবেন। আচ্ছা ডক্টর, নিউজ পেপারে কিডনি চাই বলে যদি বিজ্ঞাপন করি, তাহলে কিছু সুরাহ হতে পারে। কি করে বলি বলুন তো? জানেন ডক্টর, আমার এই বুকটা ফেটে যাচ্ছে। ন্যায় ছাড়ো, অন্যায়কে দেবে কোনোদিন করিনি। পুলিশের চাকরি করলেও কোনোদিন এক পয়সা আমি ঘুষ নিইনি। তাহলে এত বড় সর্বনাশ কেন হলো আমার সঙ্গে বলতে পারেন ডক্টর? ছোটবেলা থেকে দুই ভাই বোন একসাথে মানুষ হয়েছে, বাবা মা হলো সন্তান আমরা। ওই ছোট বোনটাকে কোনোদিন কোনো দুঃখ কষ্ট অভাব আমি বুঝতে দিইনি। ও দাদা ডাকা বলে মনটা ভরে যায় ডক্টর। যদি কিছু হয়ে যায় তাহলে কে আমাকে দাদা দাদা বলে ডাকবে ডক্টর? আমার এই বুকটা শূন্য হয়ে যাবে ডক্টর, শূন্য হয়ে যাবে। অফিসার, আপনি এতটা ভেঙে পড়বেন না, একটা রাস্তা আমি ঠিক বার করতে পারবো। তাহলে কেউ কি আছে যে এই প্রস্তাবে রাজি হবে? হয়তো আছে, আমার একজন জানা পরিচিত ছেলে আছে, কিন্তু একটা সমস্যা আছে। যে কিডনি দেবে আর যে কিডনি নেবে, দুজনের কিন্তু লাইফ রিস্ক রয়েছে। তাই আমি বলছিলাম ওদের অপারেশনটা কলকাতা করে বড় ডাক্তারকে দেখাতে। এতে আপনার কোনো আপত্তি? আমার কোনো আপত্তি নেই ডক্টর,
আমি শুধু চাই আমার বোনের সুস্থ জীবন। কিন্তু সুস্থ হয়ে যাওয়ার পর মৌসুমীকে কিন্তু সহজে কেউ বিয়ে করতে চাইবে না। তাই আমি বলছিলাম যে ছেলেটাকে আমি নিয়ে আসবো, মানে যে ছেলেটা টাকার বিনিময়ে কিডনি দেবে তাকে কন্ট্রাক্টে লিখে দিতে হবে, মৌসুমীকে তাকে বিয়ে করতে হবে। এতে আপনার কোনো আপত্তি নেই? আমার কোনো আপত্তি নেই ডক্টর, আপনি যা ভালো বুঝবেন তাই করবেন ডক্টর। আমি আপনার পর ভরসা করে নিশ্চিন্ত হতে চাই ডক্টর। যেমন করেই হোক আমার বোনের জন্য একটা কিডনির ব্যবস্থা আপনি করে দিন ডক্টর। আমার বোনের জীবন আপনি ফিরিয়ে দিন ডক্টর, প্লিজ ডক্টর, প্লিজ। এই দিন ডক্টর, এই ব্ল্যাঙ্ক চেকটা আপনি রাখুন। টাকার পরিমাণটা আপনি বসিয়ে নেবেন, বিনিময়ে আমার বোনকে আপনি সুস্থ করে দিন ডক্টর। ওই বোন ছাড়া আমার যে কেউ নেই ডক্টর। আমি আসছি ডক্টর, আমি আসছি। জানি না যে খেলায় আমি নেমেছি সেই খেলায় আমি জিততে পারবো কিনা, তবে খেলতে আমাকে হবে। আমি প্রমাণ করে দেব গোবরেও পদ্ম ফুল ফোটে। পুঁথিগত শিক্ষার অর্থই সবকিছু নয়, মানুষের মনুষ্যত্ব হচ্ছে আসল পরিচয়। আমি একজন ডাক্তার, আমি বহু লোককে চিকিৎসা করেছি, কেউ সুস্থ হয়েছে, কেউ মারা গেছে। তাই ডাক্তারের সাথে সাথে খেলাটা জমায় খেলতে হবে। হয়তো এই সমাজের কাছে বাবা পাবো, কিন্তু বেঁচে যাবে দুটো প্রাণ, এক মৌসুমী আর এক নবাব। জামিনে ছাড়া পাওয়ার পরই আমি সবার আগে আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে ছুটে এসেছি। বলুন না ডাক্তারবাবু, আমার মন কেমন আছে? ভালো আছে তো? মৌসুমী ভালো নেই। কেন না কেন? কি হয়েছে মৌসুমী? ও জীবন মরণ সমস্যা। আপনি চুপ করে আছেন কেন? বলুন না ডাক্তারবাবু, আমার মৌসুমীর কি হয়েছে? আপনি চুপ করে থাকবেন না। মৌসুমীর দুটো কিডনি ড্যামেজ। হতে পারে না, আমি আছেন। আপনার কোনো কথাই বিশ্বাস করেন না ডাক্তারবাবু। আপনি সবগুলো পরীক্ষা ভালো করে দেখে তারপরে বলছেন? আমি সব রকম পরীক্ষা করে বলছি নবাব, সব রকম পরীক্ষা করে। এখন তুমি তো সব শুনলে, একমাত্র তুমি পারো শুরু হওয়া করতে। বলো নবাব, বলো তুমি কি করবে বলো। ডাক্তারবাবু, ভালোবাসার আর এক নাম জীবন। আমি আমার নিজের জীবনের থেকেও বেশি মৌসুমীকে ভালোবাসি। ওকে বাঁচানোর জন্য যদি প্রয়োজন পড়ে আমি নিজের জীবনটা দিতেও প্রস্তুত। একটা কিডনি তো আমি দেবো ডাক্তারবাবু। আপনি একদম সময় নষ্ট করবেন না, আমাদের হাতে একদম সময় নেই। তবে আপনার কাছে একটাই অনুরোধ, আমি যে আমার নিজের কিডনিটা দিচ্ছি এই কথাটা যেন কিছুতেই মৌসুমী জানতে না পারে। দূরে দাঁড়িয়ে সব কথাই আমি শুনেছি। তুমি এসেছো, তুমি একদম নিশ্চিন্ত করবে না। তোমার সব চিন্তা, তোমার আমার সম্পর্ক জন্মান্তরের সম্পর্ক, উপরে ঈশ্বর ও তোমার আমার দুজনের মিলন চান। কিন্তু আমি তো চাই না। আমি বাঁচার জন্য তুমি মরতে পারো না। মৌসুমী মৃত্যু ভাগ্যের লিখন। আমরা সবাই এই পৃথিবীর বুকে এসেছি আমাদের